বিশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। আমরা করোনার এই সংকটকালীন সময়েও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আজ মূলত পোশাক কারখানায় শ্রমিকদের সুরক্ষা নিয়ে আলাপ করব, যেহেতু এখন পর্যন্ত পোশাক কারখানাগুলো বেশ কিছু পোশাক কারখানাগুলো চালু আছে। এই করোনার সময়ে যেহেতু স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সবচেয়ে বেশি জোর দিয়ে কিন্তু কাজগুলো কন্টিনিউ করার বিষয় আছে, সেক্ষেত্রে পোশাক কারখানায় যারা শ্রমিকরা কাজ করছেন তাদের স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন সুরক্ষা বিষয়ে আলাপ করব। সেই বিষয়ে আলাপের জন্য আমাদের সাথে যুক্ত হবেন মোহাম্মদ হাতেম, তিনি বিকেএমই এর প্রথম সহসভাপতি, এবং সেই সাথে যুক্ত হবেন রেফায়েতুল্লাহ মৃধা, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। মূলত করোনার এই সময়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতার থেকে মূলত আমরা অনলাইনে এই অনুষ্ঠানটি করে যাচ্ছি। তো অনুষ্ঠানে যাওয়ার আগে আমাদের হাতে বোধহয় প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদন দেখে নিব। মূলত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বিভিন্ন পদক্ষেপের কারণে ধীরে ধীরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট দূর হচ্ছে। একই সঙ্গে বন্দরের স্টোরেজ বা ডেমারেজ চার্জ 4 মে পর্যন্ত মওকুফ করার পণ্য খালাসে পড়েছে হিড়িক। তবে লকডাউনে পণ্য পরিবহন সংকট সবচেয়ে বড় বাধা বলে জানালেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়জয়ের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট হাতে আছে, দেখে নিই। বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম একেবারেই সচল। প্রথম দিকে কন্টেইনার জট দেখা দিলেও পরবর্তীতে এনবিআর এর বিভিন্ন পদক্ষেপে আবারও সচল হয় বন্দর। জটে আটকে থাকা 4000 কন্টেইনার অফ ডকে স্থানান্তরিত করায় বন্দরে কন্টেইনার ধারণ ক্ষমতার চেয়ে আরও 2000 TEUs কমে আসে। এছাড়াও নৌ মন্ত্রণালয় থেকে বন্দরের স্টোরেজ বা ডেমারেজ চার্জ 4 মে পর্যন্ত শতভাগ মওকুফ করায় পণ্য খালাসের মাত্রাও বেড়েছে বলছেন কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ধারণ ক্ষমতার চেয়েও কন্টেইনার বেড়ে গিয়েছিল, এখন সেটা সহনীয় পর্যায়ে ক্রমান্বয়ে নেমে আসছে। আজকে কন্টেইনারের সংখ্যা 47,000-এর মতো, ধারণ ক্ষমতার চেয়ে আরও 2000 কম। রমজানের যে ভোগ্যপণ্য বা এগুলোর ব্যাপারেও আমরা চিঠি দিয়েছি, তবে আশা করি সবাই এগিয়ে আসছে এবং সাড়া দিচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানালেন ব্যবসায়ীরা। আস্তে আস্তে বন্দরের স্পেসও খালি হওয়াতে আপনার কন্টেইনার নতুন করে নামার সুযোগ হচ্ছে। আর বন্দরও একটা প্রাণোদনা দিচ্ছে যে যারা 4 তারিখের মধ্যে পণ্যগুলো ডেলিভারি নিয়ে যাবে তাদেরকে যেন তারা তাদের স্টোরেজ যে ড্যামারেজ চার্জ, সেই ড্যামারেজ চার্জগুলো মওকুফ করে দিচ্ছে। এটিকেও আমরা স্বাগতম জানাচ্ছি। তবে বর্তমানে লকডাউনে বন্দর সচল হলেও পণ্য খালাসে বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবহন সংকট। সবচেয়ে বড় প্রবলেমটা হলো সমন্বয়। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে যদি ইনভলভ করে কাজটা করানো হয়, তাহলে কোথাও না কোথাও গিয়ে এই ক্লিয়ারেন্সটা বন্ধ হয়ে যাবে। অনুরোধ থাকবে যে অতি দ্রুত আপনার চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে যান্ত্রিক সংকটটা যেন সমাধান করে। চট্টগ্রাম বন্দরে আটকে থাকা সবচেয়ে বেশি কন্টেইনার বিজিএমইএ এবং বিকেএমই এর। তাই এই দুই সংস্থা এগিয়ে আসলে চট্টগ্রাম বন্দরে আর কোনো জট হওয়ার আশঙ্কা নেই বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমরা চট্টগ্রাম বন্দরের উপরে প্রতিবেদনটি দেখলাম। আমরা আলোচনায় ফিরে আসবো। আমাদের সাথে মোহাম্মদ হাতেম এবং রেফায়েতুল্লাহ মৃধা দুজন অতিথি হিসেবে যুক্ত আছেন। প্রথমে আমরা এই হাতেম ভাই আপনার কাছে একটু যাব। মূলত এই করোনার এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে নানা রকম সিদ্ধান্ত আপনাদের নিতে হচ্ছে, বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে, এবং সবচেয়ে বড় বিষয় যে করোনা একটি মহামারী আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্যে, বিশেষ করে পোশাক খাতে করোনার কী ধরনের প্রভাব আপনারা এখন পর্যন্ত শঙ্কা প্রকাশ করছেন? কি মনে করছেন আগামীতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? খারাপ প্রভাব অবশ্যই, যেটা আপনাদের মধ্যে শঙ্কা কাজ করছে। জনাব হাতেম। ধন্যবাদ। আপনারা জানেন সাউন্ডটা রিফ্লেক্ট হচ্ছে। অসুবিধা নেই, আমরা আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি বলে যান, সমস্যা নেই। আমি ডিস্টার্ব ফিল করছি কারণ ওখান থেকে ফেরত আসছে আমার কাছে। হ্যাঁ, এটা হয় অনলাইনে করতে গেলে, কথা বলতে গেলে এরকম সমস্যা হয়। আপনি বলতে থাকুন, আমাদের এখানে ওই ধরনের কোনো রিফ্লেকশন হচ্ছে না। আচ্ছা জি, আমরা যেটা নিশ্চয়ই দেখেছেন যে, জি বলতে থাকুন, আমি শুনতে পাচ্ছি। কথা বলতে ডিস্টার্ব হচ্ছে আমার।
বিশ্বব্যাপী যে করোনার যে আতঙ্ক জি এবং এই আতঙ্কের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা সকলের কাছেই কিন্তু নতুন, এবং আমাদের নতুন নতুন ভাবে আমাকে প্রতিদিনই ভাবতে হচ্ছে। ফলে আমরা আমাদের যে সেফটি ইস্যুগুলি কিভাবে কতটুকু নিব, স্বাস্থ্য অধিদপ্তর অথবা আমরা আইএলওর সাথে হুয়ের মাধ্যমে আমরা কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করছি, এবং সেগুলি মেনটেন করে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা আমাদের ফ্যাক্টরিগুলি খোলা শুরু করেছি। আমাদের ফ্যাক্টরি 26 তারিখ থেকে কিছু খুলেছে, বাকি ফ্যাক্টরিগুলি 2 তারিখের পর থেকে পর্যায়ক্রমে খুলবে, কারণ আপনি জানেন যে আমাদের স্থবির হওয়া অর্থনীতির চাকাকে আবারও সচল করতে হবে। তো এরই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলি সবাই তাদের পোশাক শিল্পের কারখানাগুলি খুলে দিয়েছে, সেই কারণে আমাদেরকে আবারও খুলে দেওয়ার চেষ্টা করছি আমরা স্বল্প পরিসরে। জি এবং ইতিমধ্যে আমরা 26 তারিখ থেকে আমাদের মিটিং, ডাইং এবং স্যাম্পল সেকশন খুলেছি। 2 তারিখ থেকে পর্যায়ক্রমে গার্মেন্টস শাখাগুলো খুলবে। আচ্ছা আলোচনার শুরুতে আপনি যে প্রতিবেদনটা দেখালেন চট্টগ্রাম বন্দরের ব্যাপারে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাকে উল্লেখ করতে হচ্ছে। বন্দর তাদের পোর্ট ড্যামারেজ মাফ করে দিয়েছে। গতকাল ঢাকা এয়ারপোর্টও তাদের পোর্ট ড্যামারেজ মওকুফ করেছে 4 তারিখ বা 5 তারিখ পর্যন্ত, কিন্তু এখানে অফডকে যে মালগুলি স্থানান্তর করা হয়েছে, অফডক কিন্তু তাদের চার্জ মওকুফ করেনি। আচ্ছা এবং শিপিং লাইন তাদের কন্টেনার যে ড্যামারেজ চার্জ সেটা কিন্তু মওকুফ করেনি। ফলে এখানে কিন্তু একটা বিশাল ড্যামারেজ হচ্ছে। এইটাও কিন্তু সমন্বয় করে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষ শিপিং লাইনের সাথে আলোচনা করে সেটাকেও এবং অবডকের চার্জগুলিকে মওকুফ না করলে পরে আমাদের পক্ষে এই বিশাল এই ড্যামারেজ দিয়ে এই মুহূর্তে কন্টেনার রিলিজ করা খুব ডিফিকাল্ট। কিন্তু আচ্ছা এই বিষয়টা ভেবে দেখার জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব। ধন্যবাদ। আপনি আমাদের ফ্যাক্টরি জি জি ঠিক আছে, আপনি আপনার ফ্যাক্টরিগুলি পয়েন্টে বুঝতে হ্যাঁ, জি। পেরেছি। আপনার কাছে আবারও আসবো। মূলত আমরা যে বিষয়টি একজন ব্যবসায়ী হিসেবে আপনারা যে আশঙ্কা করছেন যে করোনা যদি সত্যিকারের অর্থেই অনেক বেশি সময় ধরে অবস্থান করে, সেক্ষেত্রে আসলে আমাদের পোশাক খাত যেহেতু আমাদের অন্যতম প্রধান অর্থকরী একটি খাত রপ্তানি আয়ের, সেটি আসলে কোন ধরনের ঝুঁকিতে পড়বে সে বিষয়ে আপনার কাছে আরও জানবো। তার আগে আমাদের সাথে রেফায়েতুল্লাহ মৃধা তিনি যুক্ত আছেন, আমরা তার কাছে একবার যাব। মূলত জনাব মৃধা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশ্বংলাপে। মূলত করোনার এই ক্রান্তিকালীন সময়ে আমরা যতটুকু দেখছি যে ব্যবসায়ীরা বারবার কিন্তু পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করছেন। এই সিদ্ধান্তগুলো শ্রমিকদের জন্য কতটা সহায়ক হিসেবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে এখনকার বিশ্ব কিন্তু কোনো স্বাভাবিক বিশ্ব নয়, এটা অস্বাভাবিক বিশ্ব। এইখানে সবকিছু অস্বাভাবিক আচরণ করছে, অর্থনীতি মানে সবকিছু স্থবির হয়ে আছে। এটা কোনো স্বাভাবিক পরিবেশ না, স্বাভাবিক পরিস্থিতি নয়। সেই ক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যেটা ফ্যাক্টরিগুলি খোলা শুরু করেছে, আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমাদের সব থেকে বড় প্রায়োরিটি দিতে হবে, সবচেয়ে বড় অগ্রাধিকার দিতে হবে আমাদের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা। কারণ শ্রমিকরা যদি ফ্যাক্টরিতে না যায় তাহলে কোনো উৎপাদন হবে না। এটা আমাদের প্রথমেই নিশ্চিত করতে হবে। সেটা আইএলওর সাথে আলাপ করে, বাংলাদেশ গভর্নমেন্টের গাইডলাইন আছে, WHO গাইডলাইন আছে, সেইগুলো ফলো করে আমাদের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে সর্বপ্রথমে। আপনাকে আমি বলতে চাই যে খেয়াল করেন যে প্রথমেই যারা ফ্যাক্টরিতে গিয়েছে, কারখানাতে গিয়েছে, তারা কিন্তু শ্রমিকরা গিয়েছে। তাই শ্রমিকদেরকে প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে, সেটা অর্থনীতির চাকা সচল রাখার জন্য, ফ্যাক্টরির কারখানা চালানোর জন্য। এই বিষয়গুলো নিশ্চিত করে তারপরে
আমাদেরকে উৎপাদনে যেতে হবে। তবে এখানে একটা কথা বলা দরকার যে আমাদেরকে কিন্তু দুদিন আগে আর পরে উৎপাদনে যেতে হবে এই কারণে আপনি দেখুন গার্মেন্ট সেক্টরের বিজনেসটা কিন্তু একটা সিজনাল ব্যবসা। একটা হলো উইন্টার সিজন আর একটা হলো সামার সিজন। সেই এখনকার যে প্রোডাকশন গুলো হচ্ছে এগুলো বেশিরভাগই হলো বিক্রি হবে আগস্ট সেপ্টেম্বরে। সো আমাদেরকে এখন থেকে যদি প্রস্তুতি না নিতে পারি তাহলে আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে যেমন কম্বোডিয়া, ভিয়েতনাম, চায়না, তারা কিন্তু ফ্যাক্টরি ওপেন করে দিয়েছে। জি, তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু এই বিজনেসটা ওদের হাতে চলে যাবে। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে গার্মেন্ট বিজনেস যদি একবার চলে যায় সেটাকে ফিরিয়ে আনা একটু ডিফিকাল্ট। যেমন শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, আমাদের দেশে বিজনেসটা কিন্তু আসছে শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কা একসময় গার্মেন্ট ব্যবসা অনেক সমৃদ্ধ ছিল, কিন্তু যে কোনো কারণে তাদের অভ্যন্তরীণ কি বলে গৃহযুদ্ধের কারণে গার্মেন্ট ব্যবসায় আস্তে আস্তে এখানে আসা শুরু করেছে। এখানে আমি আপনাকে একটু পরিসংখ্যান দিতে চাই, যদিও মানে পরিসংখ্যানটা আমাদের জানা দরকার। তবে আমি বারবার একটা কথাই সবসময় বলি যে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করে কাজ করতে হবে। শ্রমিকটা যদি আহত হয়, শ্রমিকটা যদি ইনফেক্টেড হয়, কোনো পরিসংখ্যানই কিন্তু কোনো কাজে লাগবে না। তারপরও আমি পরিসংখ্যানগুলি বলছি, সেটা হচ্ছে মার্চে আমাদের গার্মেন্ট এক্সপোর্ট ডিক্লাইন করেছে 30.19% গত বছরের মার্চের তুলনায়। সেখানে এপ্রিলের প্রথম 15 দিন আমাদের গার্মেন্ট এক্সপোর্ট ডিক্লাইন করেছে, মানে কমেছে 77.76% গত বছর এপ্রিলের 15 দিনের তুলনায়। জি, আবার একটা হিসেব আছে, মার্চ এবং এপ্রিল প্রথম 3 মাসে আমাদের যে শর্টফল হবে, গার্মেন্ট এক্সপোর্টের শর্টফল হবে প্রায় $5 বিলিয়ন। আমরা যদি প্রতি মাসে আমাদের এভারেজ এক্সপোর্ট 3 বিলিয়ন ধরি তাহলে 3 মাসে হয় 9 বিলিয়ন। সেই ক্ষেত্রে আমাদের $5 বিলিয়ন শর্টফল হবে গার্মেন্ট এক্সপোর্ট। সেই ক্ষেত্রে আমাদের যে লোকাল যেসব ম্যানুফ্যাকচারার আছেন তাদের ব্যাংকের দায় হবে $1.25 বিলিয়ন। সুতরাং যেহেতু এটা চেইন একটা, মানে গার্মেন্ট বিজনেসটা একটা চেইন বিজনেস, সেইখানে দেখবেন যে ব্যাংকগুলো কিন্তু একটু ডিফল্টারের সংখ্যা বেড়ে যাবে, মানে ব্যাংকগুলো একটু ফুটে চলে যাবে, ব্যাংকগুলো একটু সমস্যায় পড়বে। এইসব দিক বিবেচনা করলে আমাদের গার্মেন্ট সেক্টর 2 দিন আগে আর পরে অবশ্যই খুলতে হবে, খোলা দরকার। কারণ এই বিজনেসটা যদি চলে যায় তাহলে হয়তো আমরা আমাদের যে একটা আশা আছে যে আরো বেশি এক্সপোর্ট করা, আরো বেশি অর্থনৈতিক উন্নয়ন করা, সেটা হয়তো এত বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়তো সম্ভব হবে না। বাট আমি বারবার একটা কথা বলি, আমাদের শ্রমিক হচ্ছে আগে, সব থেকে আগে। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আমাদের বিজনেস চালাতে হবে। ধন্যবাদ জনাব মৃধা, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু হাতেম ভাই আপনার কাছে একটু যাব। মূলত মৃধা ভাই কিন্তু অনেকগুলো পয়েন্ট তুলেছেন, বিশেষ করে গার্মেন্টস শিল্প যদি এখন চালু না থাকে যেই লোকসানের যে পাল্লা, সেই পাল্লা অনেক ভারী হবে, সেই বিষয়টার একটি চিত্র তিনি তুলে ধরেছেন। আর সেক্ষেত্রে উনি একটা বিষয় জোর দিচ্ছেন যে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, তাদের স্বাস্থ্য সুরক্ষা করতে পারলে কিন্তু গার্মেন্টসের উৎপাদন অব্যাহত রাখা সম্ভব। সেক্ষেত্রে আমাদের অনেক বড় বড় লস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। জনাব হাত ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এই মুহূর্তে আমরা যতটুকু জানি 100 বা তার চেয়ে বেশি গার্মেন্টস খোলা আছে, তাদের সবারই কি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? যদি নেওয়া হয়ে থাকে সেই ব্যবস্থাগুলো আপনারা কি কি নিয়েছেন, কতটুকু জানা আছে আপনার হাতে? ধন্যবাদ। আমরা আমাদের বিকেএমএর সদস্য প্রতিষ্ঠান 222টা জি তাদের স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করেছে। রেফায়েতুল্লাহ মৃধা যে কথাগুলি বলেছে অত্যন্ত যুক্তিসঙ্গত এবং বাস্তব, এবং এই জায়গাটাতে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফিল করছি, জি আমরা যতই সুরক্ষা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি না কেন,
কিন্তু আমরা যেটা শ্রমিকরা যখন আমাদের এখান থেকে বের হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে তারা কতটুকু মেনটেন করতে পারছে, এটা কিন্তু একটা দেখার বিষয়। এটা আমাদের কন্ট্রোলে নেই। কিন্তু আমরা আমাদের প্রতি ফ্যাক্টরিগুলিতে আমরা যেটা করেছি, ঢোকার সময় জি। হাত ধোয়া, দ্বিতীয়ত পায়ের জুতাগুলিকে ব্লিচিং মিশ্রিত পানিতে ভিজিয়ে এটাকে পরিষ্কার করে ঢুকা, মাস্ক ব্যবহার করা, এবং স্বাভাবিকভাবে আপনি যে দেখতে পাচ্ছেন যে আমরা স্বল্প পরিসরে শুরু করেছি, মানে আমাদের ক্যাপাসিটির 20 বা 25% শ্রমিক নিয়ে আমরা শুরু করেছি সামাজিক ডিস্টেন্সটা মেনটেন করার জন্য। আচ্ছা, এই জায়গাগুলো আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা কিন্তু চেষ্টা করছি। তারপরেও বিষয়টা আপনি জানেন যে এটা বিভিন্ন রকমের কমপ্লিকেশন এর মধ্যে থাকে। কখন কোনটা থেকে কি ঘটবে কোনো কিছু আমাদের কন্ট্রোলের মধ্যে কিন্তু নেই। এই পরিস্থিতিতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। কিন্তু রেফায়েতুল্লাহ যে কথাগুলি বলছে যে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে উৎপাদন শুরু করার না করার কোনো বিকল্প নেই, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ সবাই কিন্তু শুরু করেছে। আর আমাদের সামনে যে চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে শ্রমিকদের সুরক্ষা, স্বাস্থ্য এবং এই সংক্রমণ থেকে তাদেরকে রক্ষা করা। এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। দ্বিতীয়ত চ্যালেঞ্জ হচ্ছে বর্তমানে যে আমাদের রপ্তানি মার্কেট যে পর্যায়ে রয়েছে, সমস্ত দোকানপাট মার্কেট বন্ধ, আমাদের ইউরোপের মার্কেট বন্ধ, আমেরিকার মার্কেট বন্ধ, ফলে আমাদের রপ্তানি আদেশ কিন্তু সেই পরিমাণে নেই। এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, আগামী মাসগুলিতে আমরা কি পরিমাণ আনবো। আর রেফায়েতুল্লাহ যে হিসাবটা দিয়েছে 77% ডিক্লাইন করেছে, এটা 15 তারিখ পর্যন্ত। কিন্তু 25 তারিখ পর্যন্ত আমাদের কাছে হিসাব সেটা হচ্ছে 87% ডিক্লাইন করেছে। আচ্ছা, আরো বেশি পরিস্থিতি বুঝতে পারছেন যে কি ভয়াবহ পর্যায়ে আমরা যাচ্ছি। এবং এখানে সবচেয়ে বড় যেটা আরেকটা সংকট চ্যালেঞ্জ আমাদের জন্য দাঁড়াবে, যেটা রেফায়েতুল্লাহ উল্লেখ করেছে, যে আমাদের যে এই সময় যে অর্ডারগুলি ক্যান্সেল হয়েছে, এই ক্যান্সেল অর্ডারের বিপরীতে যে ব্যাক টু ব্যাক দায় আমাদের উপর ইতিমধ্যেই আমার শোল্ডারে চলে আসছে, এগুলি কিন্তু আমাদের পরিশোধ করার কোনো ব্যবস্থা কিন্তু নেই। যেহেতু আমাদের অর্ডার ক্যান্সেল হয়েছে, আমাদের এইগুলি নিয়ে আমরা কিন্তু যেমন ব্যাংকগুলি বিপাকে পড়বে, আমরাও কিন্তু বিপাকে পড়ব। জি, সেক্ষেত্রে এই বিষয়টা জনাব মৃধা একটা কথা বলছিলেন যে WHO এবং ILO সহ গভর্নমেন্টের নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধিগুলো মানার বিষয়ে তিনি বলছিলেন। আপনারা যারা প্রতিষ্ঠান খোলা রেখেছেন তারা আসলে কতটুকু ওই স্বাস্থ্যবিধিগুলো মেনটেন করতে পারছেন এবং শ্রমিকরা সেগুলো মানছেন কিনা, সেগুলো মেনটেন করে তারা কাজ করতে পারছেন কিনা? আমরা আমাদের ILOর সাথে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সরকারের সমন্বয়ে আমরা যে বিধিমালাগুলি তৈরি করেছি ফ্যাক্টরি পরিচালনার জন্য, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিজেপি একটা বিধিমালা জারি করেছে। আমরাও সেইগুলি এইভাবে বিভিন্নভাবে আমাদের প্রতিষ্ঠানগুলিকে দিয়েছি। এইগুলি নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এটা আপনি শতভাগ মেনটেন করা, এটা আসলে খুব কঠিন কাজ। আপনি দেখেন যে শ্রমিকরা কিন্তু আজকে আমাদের দেশের মানুষদের কিন্তু সেনাবাহিনী নেমেও কিন্তু কন্ট্রোল করতে পারছে না। ধন্যবাদ জনাব হাতেম, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এই পর্যায়ে আরেকজন অতিথির সাথে একটু যুক্ত হব। মূলত শ্রমিকদের পক্ষ থেকে তাদের কোনো বক্তব্য আছে কিনা, তারা মূলত সত্যিকারের কতটুকু সার্ভিস পাচ্ছে এই বিষয়ে জানার জন্য আমাদের সাথে এই মুহূর্তে জলি তালুকদার আছেন। তিনি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক। জলি তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশ্বংলাপে। মূলত আমরা যতটুকু জানি যে অনেকগুলো প্রতিষ্ঠান এখন এই মুহূর্তে খোলা আছে। ঝুঁকি এড়ানোর জন্য শ্রমিকদের পক্ষ থেকে কি বলবেন, শ্রমিকরা কি চান এবং কতটুকু ঝুঁকি মুক্ত অবস্থায় শ্রমিকরা কাজ করতে পারছেন, কি বলবেন জলি তালুকদার? প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা কথা বলতে চাই, শুধু যে কথাটা আমাদের মালিক সমিতির নেতা বললেন আর কি, আইএলও কিন্তু একটা স্পষ্টভাবে বলছে যেভাবে কারখানাগুলোকে খোলা হচ্ছে শ্রমিকরা আর একটা বিরাট সংক্রমণের ঝুঁকির মধ্যে পড়ে যাবে আর কি। আমি শুধু বলতে চাই যে এই এপ্রিল মাসটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল কেন? সাধারণ ছুটিতে দেখেন কারো কিছু কাটা গেল না, কাটা গেল শুধু আমাদের শ্রমিকদের বেতন।
মানে 40 টাকা করে 100-র মধ্যে 40 টাকা তারা কেটে রেখে দিচ্ছে। এখন এটা কোন ধরনের বিচার, এটা একটু জানতে চাই। আর এই শ্রমিকদের জীবনী সত্যি মানে ক্ষয় করে রক্ত পানি করে হচ্ছে 34-35 বিলিয়ন ডলার আমরা আয় করছি, এবং যা দিয়ে হচ্ছে আমাদের অনেকের বেতন এবং প্রণোদনা হয়, আর সেই শ্রমিকদের বেতনটাই হচ্ছে আজকে কাটা হচ্ছে। এই আমলা মন্ত্রীরা যে বেতন, গাড়ির তেল, সব শ্রমিকের বেতন দেওয়া হয়, অথচ তাদের কলমের খোঁচায় হচ্ছে আজকে শ্রমিকদের রুচি রুটিটা কেটে নেওয়া হচ্ছে। এইটা একটা একেবারে সিরিয়াসলি আমরা প্রতিবাদ করি, এটা হওয়া উচিত না। শ্রমিকদেরকে শতভাগ মানে বেতন দেওয়া উচিত। এবং আমরা সবচেয়ে যে বিষয়টা উল্লেখ করতে চাই, 35 বিলিয়ন আয় করা একটা সেক্টর 3 মাস শ্রমিকদের বেতন দিতে পারলো না। পুরো মার্চ মাস আপনারা দেখলেন বকেয়া মজুরি নিয়ে, এখন পর্যন্ত মার্চ মাসে বকেয়া মজুরি নিয়ে আজকেও খিলক্ষেত সহ বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন এখনো চলছে, সেটা কোনোভাবেই মানা যায় না। এবং আমি স্পষ্টভাবে মনে করি যে এই যে মার্চ মাসের বেতনটা না দিয়ে শ্রমিকদেরকে এক ধরনের উস্কানি দিয়ে মালিকরা রাস্তায় নামিয়েছেন, এটা আমি সিরিয়াসলি প্রতিবাদ করি। এরকম একটা বৈশ্বিক মহামারীতে যেখানে শ্রমিকরা আমাদের অর্থনীতিটাকে টিকিয়ে রেখেছে, সেই শ্রমিকদের সাথে এই আচরণ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জুলুম নির্যাতনের সাক্ষী হিসাবে এখানে থেকে যাবে। আর আমরা শুরু থেকেই বলেছিলাম, বিশেষ করে 21শে মার্চ আমরা গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছিলাম যে অবশ্যই সব বেতন ছুটি দিতে হবে। দেখেন, আমরা মন্ত্রীদের বেতন তো কাটেনি, তাহলে যে শ্রমিক বাংলাদেশের রপ্তানি আয় করছে, এত বড় রপ্তানি আয় করছে, তার বেতনটা কেন এভাবে আপনি কেটে নেবেন? এটা হতেই পারে না। আর এখন শ্রমিকদেরকে আপনারা গত এপ্রিল মাসের 4 তারিখ থেকে এখন পর্যন্ত শ্রমিকদের যে পরিস্থিতি তৈরি করেছেন, এটা একটা বিরাট সংক্রমণের জায়গা তৈরি হয়ে গেছে। অলরেডি শ্রমিকরা অনেক জায়গায় মানে আক্রান্ত হয়েছেন বলে সেটা প্রতিবাদ করা শুরু করেছেন। ফলে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা বলছেন যে স্বাস্থ্যবিধি রক্ষা করবেন, একদম দুঃখজনক ভাবে সত্যি কালকে অসংখ্য কারখানা থেকে আমার কাছে ফোন এসেছে, শ্রমিকরা বলেছে সেখানে কিছু কারখানায় স্পষ্ট করে কিছু শ্রমিকের জ্বর থাকা সত্ত্বেও সেখানে জ্বর মাপার যন্ত্র থেকে শুরু করে তাদের কোনো ধরনের স্বাস্থ্যবিধি নেওয়া হয়নি, বরং শুধুমাত্র প্রশাসনিক কর্মকর্তারা একটা গার্মেন্টসের ফ্যাক্টরির দ্বারা যে জায়গায় থাকেন সেটা 10 বার হচ্ছে ডিসইনফেক্টেড করা হচ্ছে, অথচ শ্রমিক যে জায়গাটায় কাজ করে তার মেশিন থেকে শুরু করে কোথাও ডিসইনফেক্টেড সেখানে করা হচ্ছে না, তার পরিবেশ, তার পরিবহন, তার আবাসস্থল কোনো কিছু ডিসইনফেক্টেড করা হচ্ছে না। আর আইএলও তো স্পষ্টভাবে সেই বক্তব্যটা দিয়েছে। এখন যখন আমাদের সংক্রমণের ঝুঁকি গ্রাফটা উপরের দিকে, তখন মালিকদের এবং সরকারের পক্ষ থেকে এই আচরণ মানে এটা হচ্ছে সকলেই মনে রাখবে, এবং সংবেদনশীল প্রত্যেকটা মানুষ এই আচরণটাকে মেনে নিচ্ছে না, সেটার বিরুদ্ধে আজকে প্রতিবাদ করছে। সেটার প্রেক্ষিতে আপনাদের পক্ষ থেকে স্পেসিফিক কি চাওয়া এই মুহূর্তে, আপনারা মানে কি চান শ্রমিকদের সুরক্ষার জন্য? আমরা খুব স্পষ্টভাবে বলে আসছি শুরু থেকে যে সব বেতন শ্রমিকদেরকে ছুটি দিতে হবে। যে বেতনটা আপনারা কেটে নেওয়ার চিন্তা করছেন এটা অবশ্যই কাটবেন না, কারণ এইটা আপনার এই যে আমাদের বিলাসী জীবন সকলের 9 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়, তার চেয়ে বেশি কোটি টাকা পাচার হয়ে যায় বিদেশে, আপনারা বিলাসী জীবন যাপন করেন, মালিকরা এটা শ্রমিকের সস্তা শ্রমের উপরে দাঁড়ায় আপনারা এই বিলাসিতাটা করেন, তার রক্ত ঘাম করাই এর উপরে বিলাসিতাটা করেন। ফলে আজকে তার টাকাটা আপনারা কাটবেন না। বৈশ্বিক মহামারীতে মালিক আপনি যেমন করেছেন সেরকম আমার শ্রমিক করেছে। ফলে যে শ্রমিককে আপনার এমনিতেই 3 মাসের টাকা দেওয়ার কথা ছিল, সেখানে সরকার সহযোগিতা করছে, 5,000 কোটি টাকা দিচ্ছে, তারপরেও লেঅফ ছাঁটাই একদম সমান হারে চলছে, ব্যাপক পরিমাণ ছাঁটাইয়ের মধ্যে হয়েছে। আপনাদের টেলিভিশনে আমি একদম এপ্রিলের প্রথম দিকে গিয়েছিলাম, সেখানে আমি এই কথাটা বলেছিলাম দিকে যে এই হারে ছাঁটাই হয়েছে। আমরা এখন পর্যন্ত 40,000-এর মতো ছাঁটাইয়ের একটা হিসাব করেছি। 1 বছরের নিচে যারা চাকরি করে তাদেরকে ছাঁটাই করা হয়েছে। এই সব ছাঁটাইকৃত শ্রমিকদেরকে পুনর্বহাল করেন, লেঅফ বন্ধ করেন, শ্রমিকদেরকে 100% মজুরি যেটা শ্রমিকদের প্রাপ্য সেটা দেন। কারণ আপনারা ভুলে যান না এই শ্রমিকরা বাংলাদেশের পুরো ইন্ডাস্ট্রিটা গড়ে তুলছে, তার শ্রমের উপরে দাঁড়ায় আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের বেতন থেকে আমরা মন্ত্রী, তাদের বেতন থেকে শুরু করে তাদের বিলাসিতাটা চলে। ফলে এটা ভুলে না গিয়ে দয়া করে শ্রমিকদের এই দাবি মেনে নেন আজকে। জলিতা তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে মোহাম্মদ হাতেম এবং রেফায়েতুল্লাহ মৃধা, আপনারা দুইজনও সংযুক্ত আছেন। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে একটু বিরতি নিব এই অনুষ্ঠানের পর্যায়ে। দর্শক, বিশ্ব সংলাপে এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত বিশ্ব সংলাপে। আমরা
পোশাক কারখানায় শ্রমিকদের সুরক্ষা নিয়ে আলাপ করছিলাম। আমাদের সাথে মোহাম্মদ হাতেম, বিকেএমই এর প্রথম সহসভাপতি, রেফাতুল্লাহ মৃধা, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার যুক্ত আছেন। সেই সাথে আমরা জলি তালুকদার, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক, তার সাথেও আমরা আলাপ করেছি। মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম যে শ্রমিকদের সুরক্ষায় মালিক পক্ষের পক্ষ থেকে নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। মালিক পক্ষ বলছেন যে তাদের প্রোটেকশনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষায়, কিন্তু একটা ঝুঁকি থেকে যাচ্ছে, তারা কর্মস্থল ত্যাগ করলে তাদের স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি সেটা আসলে তাদের আওতায় থাকে না। এই বিষয়ে আসলে মূলত এখন তাহলে করণীয় কি? আমরা আশা করব রেফাতুল্লাহ মৃধা আপনাকে একটু পাবো। রাফাতুল্লাহ মৃধা এই মুহূর্তে বোধহয় আপনি যুক্ত নেই আমাদের সাথে। মোহাম্মদ হাতেম, আপনি নিশ্চয়ই আছেন এই মুহূর্তে। জলি তালুকদার যে কথাগুলো বলছিলেন, একরকম অভিযোগ করেছেন যে শ্রমিকদের বেতন কেটে নেওয়া হচ্ছে এবং তাদের স্বাস্থ্যবিধি মেনে তাদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হচ্ছে না এবং ছাঁটাই হচ্ছে। এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন? তাদের এই অভিযোগগুলোকে প্রত্যুত্তর কি করবেন আপনি, জনাব হাতেম? ধন্যবাদ। জলি তালুকদার, আমি জানি যে দীর্ঘদিন শ্রমিক রাজনীতির সাথে জড়িত। তিনি একজন দায়িত্বশীল শ্রমিক নেত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি শ্রম আইনগুলিও ভালো করে জানেন। অভিযোগটা দিলেন শ্রমিকদের বেতন কেটে নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল, একটা ভুল তথ্য তিনি উপস্থাপন করেছেন। কারণ আপনি জানেন যে আমরা যদি দেখি উন্নত দেশগুলির যদি দেখি তাকাই, আজকে জার্মানি তার শ্রমিকদের জন্য 66% বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে। মালিকের মানে অর্থাৎ প্রাইভেট কোম্পানিগুলিরও, মালিকানাধীন কোম্পানিগুলিরও বেতন সরকার দিচ্ছেন। গতকাল আমি স্পেনে আমার এক কাস্টমারের সাথে কথা বললাম, সেখানকার শ্রমিকদেরকে স্পেনের সরকার বেতন দিয়ে দিচ্ছে, মালিক দিতে হচ্ছে না। এইভাবে যদি আপনি দেখেন বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকান, এই ধরনের একটা মহামারী সংকটের সময় আজকে যদি আমরা দেখি বড় বড় বিশ্বের কোম্পানিগুলি তাদের শ্রমিক ছাঁটাই করছে, সেই ক্ষেত্রে বাংলাদেশে আমরা কিন্তু শ্রমিক ছাঁটাই না করার জন্য আমাদের মালিকদেরকে পরামর্শ দিয়েছি, নির্দেশনা দিয়েছি, অনুরোধ করেছি। যদিও আইনে শ্রমিক ছাঁটাইয়ের বিধান কিন্তু আছে, সুস্পষ্ট বিধান আছে, কিন্তু এই সংকটকালীন সময়ে আসলে শ্রমিকদের এই বিপদের সময় তাদেরকে ছাঁটাই করার বিষয়টি নিয়েই কিন্তু জলি তালুকদার প্রশ্ন তুলেছেন। আপনার কাছে আমি যাব, তার আগে আমরা একটু রেফাতুল্লাহ মৃধা তার সাথে একটু যুক্ত হব। জনাব রেফাতুল্লাহ মৃধা, আমরা এর আগে কিন্তু জলি তালুকদার বলছিলেন যে মূলত শ্রমিকদের বেতন কেটে রাখা হচ্ছে এই সময়, এবং মূলত যে পয়েন্টটি তিনি ফোকাস করেছেন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা মেনে, তাদের স্বাস্থ্যবিধি মেনে সেই সাপোর্টগুলো তারা পাচ্ছেন না শ্রমিকরা। মূলত এই বিষয়ে আসলে এটা কিভাবে দেখছেন? শ্রমিকদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা স্বাস্থ্য সুরক্ষা পাচ্ছেন না, মালিক পক্ষ থেকে বলা হচ্ছে যে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কি বলবেন জনাব মৃধা? ধন্যবাদ। প্রথমত আমি বলতে চাই যে এটা একটা দুর্যোগ সময়, সেই ক্ষেত্রে শ্রমিকরা যারা করেছে ঝুঁকি নিয়ে যোগ করেছে, সেই ক্ষেত্রে তাদেরকে ছাঁটাই করা যদিও সরকার এই বেতন ভাতার জন্য 5,000 কোটি টাকার একটা, তবে কিছু কিছু অভিযোগ আছে যেটা হচ্ছে যেসব শ্রমিকের চাকরির মেয়াদ 1 বছর তাদেরকে ছাঁটাই করা হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি একটু সমান সুযোগ দেওয়া, কারণ সরকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করে, ক্ষেত্রে এই স্টিমুলাস প্যাকেজ শ্রমিকদের বেতন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। তবে একটা কথা বেশি এখন আসছে, পরিবহন সংকট।
যেতে পারছে না, থেকে আসা একটা সমস্যা, গণপরিবহনের সমস্যা। বেশিরভাগ শ্রমিক এখন জয়েন করতে পারছে না। এই ক্ষেত্রে তারা কি করবে, লকডাউন যখন উঠিয়ে দেওয়া হবে তারা একটা কথা সত্যি, মালিকরা যেটা করেছেন সীমিত আকারে চালু করেছে। সীমিত আকারে চালু করার কারণ তারা শুরুটা করেছেন, যখন স্বাভাবিক পরিস্থিতি হবে তখন হয়তো কর্মক্ষেত্রে সমানভাবে অধিকার দিয়ে নিয়ে নিবে। হ্যাঁ, আরেকটা বিষয় জনাব মৃধা, আমরা যতটুকু জানতে পেরেছি আইএলও যেটি বলছে যে এই মুহূর্তে যদি শ্রমিকদের সুরক্ষা না দেওয়া হয়, বিশেষ করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করা হয়, তাহলে কিন্তু দ্বিতীয় দফায় করোনা ঝুঁকি বাড়বে। আমরা যতটুকু দেখেছি যে শ্রমিকরা এর মধ্যে আন্দোলন করেছে, একসাথে আন্দোলন করেছে, গলায় মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। তারা দল বেঁধে বাড়ি গিয়েছে, বাড়ি থেকে এসেছেন এবং ট্রেন স্টেশন, বাস স্টেশনে একদম গাদাগাদি করে টিকিট কেটেছেন। সেই সংখ্যাটাকে যদি আমরা সামনে রাখি আর সামনে যদি লকডাউন খুলে দেয়, তাহলে পরিস্থিতি কি মনে করছেন, কোন দিকে যেতে পারে? যেহেতু করোনার এখনো কিন্তু মেডিসিন তৈরি হয়নি, কোন ভ্যাকসিন কিন্তু আবিষ্কার হয়নি, সেই ক্ষেত্রে একমাত্র সমাধান হচ্ছে আমাদের সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে যেটা বলা হয়েছে WHO এবং ICCR থেকে, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব বলতে এখানে একটা কথা বলা শারীরিক দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স, সেইটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। একটু দিতে এখন আপনি যদি দেখবেন যে আগে একজন শ্রমিক থেকে আরেকজন শ্রমিকের কথার যে ডিসটেন্স বা দূরত্ব ছিল সেটা 3 ফিটেরও কম ছিল, এখন অনেক ফ্যাক্টরি সেটা 4 ফিটের মধ্যে। শ্রমিকরা যদি করে তাদের গাইডলাইন যদি ফলো না করে, তাহলে মনে করি নিজেরাই করবে। এবং আমার মতে যেসব শ্রমিক মালিকদেরকে শ্রমিকদেরকে এই বিষয়ে অবহিত করতে হবে, ট্রেনিং তারা এই বিষয়ে সচেতন হবে এবং এই সচেতনতাই হচ্ছে আমাদের মূল তালিকা। জনাব মৃধা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা অনুষ্ঠানের পর্যায়ে আরেকটি বিরতি নিব। জনাব মোহাম্মদ হাতেম, আপনিও আমাদের সাথে যুক্ত থাকুন আপনারা। আমরা একটু বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আরও বেশ কিছু আলোচনা আছে, সেগুলো আমরা করব। দর্শক, বিসংলাপের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতি পর আবারও স্বাগত। বিসংলাপে আমরা পোশাক কারখানার শ্রমিকদের সুরক্ষা নিয়ে আলাপ করছিলাম। আমাদের সাথে মোহাম্মদ হাতেম এবং জলি তালুকদার এই মুহূর্তে যুক্ত আছেন। হাতেম ভাই, আপনার কাছে একটু যাবো। আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে শ্রমিকদের পক্ষ থেকে নানা রকম অভিযোগ করা হচ্ছে, ছাঁটাইয়ের বিরুদ্ধে তারা কথা বলছেন মূলত, এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তাদের বেশ কিছু অভিযোগ আছে। এই মুহূর্তে বেতন কাটার বিষয়ে তাদের অভিযোগ, এই বিষয়ে আপনি ব্যাখ্যা দিচ্ছিলেন, সেটা একটু শুনতে চাচ্ছি আবার। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলি যেভাবে আমরা শুরু করেছি, আপনি জানেন যে অত্যন্ত স্বল্প পরিসরে শুরু করেছি, এবং বেতন কেটে রাখার যে কথাটা বলেছে, আমি এটা তখন বলতেছিলাম যে সারা বিশ্বের উন্নত দেশগুলি যেখানে তাদের শ্রমিকদেরকে সরকারের পক্ষ থেকে, জার্মানিতে যেমন 66% বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে, ইউকে তে 80% দিয়েছে, স্পেনে আমি গতকাল কথা বলছিলাম, সেখানে সরকার তাদের শ্রমিকদেরকে বেতন দিচ্ছে। সেখানে আমরা আমাদের শ্রমিকদেরকে, সরকার আমাদেরকে, ধন্যবাদ যে সরকার আমাদেরকে একটা ঋণের সুবিধা করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী 5,000 টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছেন, যেখান থেকে আমরা ঋণ নিয়ে এই শ্রমিকদেরকে আমরা এপ্রিল, মে, জুন মাসের বেতনটা দিচ্ছি। জলি তালুকদার কিন্তু খুব ভালো করে আইনটা কিন্তু জানেন যে এই সমস্ত ক্ষেত্রে লে অফের বিধান রয়েছে, ছাঁটাই রয়েছে। যদিও আমরা ছাঁটাইটাকে এই মুহূর্তে
না করার জন্য অনুরোধ করেছি, আমাদের প্রতিষ্ঠানগুলিকে নির্দেশনা দিয়েছি জি এবং সরকারও এই ব্যাপারে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধ এবং সরকারের সাথে মিলে আমরাও বলেছি যে এই মুহূর্তে ছাঁটাই করা যাবে না। লে অফ শুরু থেকে আমাদের 95% ফ্যাক্টরি কিন্তু লে অফ করেছে আইনের বিধান মেনেই। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, লে অফ থাকাকালীন সময় যে স্যালারিটা তারা পায় আইনগতভাবে যেটা পায় সেটা হচ্ছে বিভিন্ন গ্রেডে বিভিন্ন 51 থেকে 54%। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা নিজেরা বসে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে গতকাল আমরা কিছু শ্রমিক নেতা নেত্রীর সাথে বসেছিলাম, আজকেও মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় বসছে আমি জানি। তো বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেখানে 51-54% দেওয়ার বিধান রয়েছে আইনগতভাবে, সেখানে আমরা 60% দিব। আচ্ছা তো একটা উন্নত দেশ যদি 66% দিতে পারে, সরকার দিচ্ছে আর আমরা নিজেরা লোন নিয়ে দিচ্ছি, তো সেটা আমার মনে হয় জলিল তালুকদার এটাকে মিস ইন্টারপ্রিট না করে শ্রমিকদেরকে এই পরিস্থিতি, যেমন শ্রমিকদের জন্য ডেফিনেটলি শ্রমিকদের বিষয়টা আমরা সহানুভূতির সাথে দেখব, কারণ এই পরিস্থিতিতে তাদের প্রয়োজন আছে। শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই কিন্তু দেশের অর্থনীতি বাঁচবে। সুতরাং এই বিষয়টা একে অপরের সাথে কিন্তু সম্পৃক্ত। আমরা কোনোভাবেই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ থেকে পিছিয়ে থাকিনি এবং থাকবো না। অনেক ধন্যবাদ, সুতরাং অনেক এই ধন্যবাদ জায়গাটাকে আমার মনে হয় জনাব হাতেম। ব্যাখ্যা থাকা দরকার। আমাদের সাথে এই মুহূর্তে জলিল তালুকদারও আছেন, তার কাছ থেকে একটু সংক্ষেপে একটু জানতে চাইবো যে মূলত জনাব হাতেম যেটি বলছিলেন যে ফ্যাক্টরিতে তাদের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করলেও যখন তারা ফ্যাক্টরি থেকে বের হয়ে যাচ্ছেন শ্রমিকরা, তাদের তখনকার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জলিল তালুকদার, আপনার কাছে একটু জানতে চাইবো এই বিষয়ে আসলে সরকারের কাছে কোনো রকম চাওয়া আছে কিনা শ্রমিকদের সুরক্ষার জন্য? আসলে প্রথমত হচ্ছে ফ্যাক্টরির ভিতরে আপনার মানা হচ্ছে না, ফ্যাক্টরির ভিতরে আপনার নিয়মগুলো মানা হচ্ছে না। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলেছি, আমি একদম ডোর ম্যাপে ঢোকানো হয়নি এরকম রয়েছে, যেখানে ফ্যাক্টরিটা ফুল দিয়েছিল আতঙ্কিত হয়ে গেছে। এবং ফ্যাক্টরি খুলে দেওয়া মানে তো এই যখন আমাদের করোনার ঘাটতি উঠছে তখন একটা বিরাট ঝুঁকির মধ্যে শ্রমিকরা পড়ে। আর এর ধরনের একটা মহামারী কত সচরাচর সম্মুখীন। সুতরাং উনি কি আইনের কথা বলতেছেন ভাই আমি জানি না, এই ধরনের মহামারী সংক্রান্ত আইন কিন্তু আপনাদের নাই। আর অন্যান্য দেশের কথা, প্রতিবাদী দেশগুলোর কথা বলেছেন, সেখানে আপনার নাগরিক সুরক্ষা, চিকিৎসা সুরক্ষা সম্পর্কে তো আমাদের ধারণা আছে, আমাদের সকলেরই ধারণা আছে। ফলে এই শ্রমিকদের আমরা আমাদের পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের স্পষ্ট করে বলতে চাই, শ্রমিকদের কোনো টাকা দয়া করে আপনারা রাখবেন না, যার টাকা দেশ চলে আপনার এবং আমাদের বেতন চলে, এটা কাটবেন না দয়া করে, না কেটে সকলে মুক্তি তাদেরকে দেন। যেখানে 3 মাসটা আমরা এক্সপেক্ট করেছিলাম মালিকরা নিজেরাই কাটেন, ওপর সরকার সেই টাকা 5,000 টাকা তাদের দিয়েছে, সেই টাকা পাওয়া সত্ত্বেও পরিমাণ লে অফ এবং টাকা শ্রমিক ছাঁটাই এটা বন্ধ করে থাকবে। বন্ধ করে শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতিতে এত বড় অবদান করতে তার সস্তা শ্রমের উপরে পরিচয় করে তাদেরকে বাঁচান। সামনের দিনে আপনারা এটা পোষায় নিতে পারবে, এখন করোনার এই মৃত্যু ঝুঁকি, করোনার ঝুঁকি থেকে আপনারা তাদেরকে বাঁচান, ঝুঁকি থেকে তাদেরকে বাঁচান, সামনের দিনে আপনারা পোষায় নিতে পারবেন। হ্যাঁ, জলিল তালুকদার, আপনাকে ধন্যবাদ। আপনার বক্তব্যটি পেয়েছি, মূলত বেতন না কাটার জন্য আপনি একদম ভালোভাবেই বলছেন যে বেতন যাতে না কাটা হয় এটা মালিক পক্ষের বিবেচনা করা উচিত। হাতেম ভাই, আপনার হাতে একদম অল্প সময়ের জন্য যদি কিছু অ্যাড করতে চান, আমরা এই মুহূর্তে শেষ করব অনুষ্ঠান। হাতেম ভাই। না, আমি জলিল তালুকদারের এই সর্বশেষ বক্তব্যগুলি শুনতে পারিনি, কথা কেটে গিয়েছে। তারপর আমি বলবো যে আমরা আমাদের শ্রমিক জি দীর্ঘদিন তাদের নিয়েই কিন্তু আমাদের জীবন চলার পথে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলি চালিয়ে যাচ্ছি। সুতরাং তাদের জন্য আমাদের মায়া দরদ জলিল তালুকদারদের জন্য যেমন আছে, অবশ্যই আমাদেরও আছে। আমরা আমাদের শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে তাদের স্বাস্থ্য বিধি মেনে, কারণ তাদের স্বাস্থ্য বিধিটা যদি আমরা না মানি তাহলে আমরাও কিন্তু নিরাপত্তাহীনতায় থাকি, কারণ ওই প্রতিষ্ঠানে কিন্তু
আমিও কিন্তু যাচ্ছি, অনেক আমার ধন্যবাদ ছেলেরাও যাচ্ছে, অনেক ধন্যবাদ আমাদের জনাব সবাই যাচ্ছে। মোহাম্মদ হাতেম, সুতরাং এই জলি জায়গাটা তালুকদার এবং আমাদের রেফায়েতুল্লাহ মৃধা, আপনারা তিনজন আমাদের সাথে যুক্ত ছিলেন আজকের সংলাপে। আমরা পোশাক কারখানার শ্রমিকদের সুরক্ষা নিয়ে আলাপ করেছি এবং আমরা মোটামুটি সবার কাছ থেকেই সব ধরনের কথা পেয়েছি। সবাই আসলে চাচ্ছেন যে শ্রমিকরা সুরক্ষিত থাকুক, কারণ শ্রমিকরা সুরক্ষিত থাকলে আমাদের দেশের অর্থনীতিও কিন্তু টিকে যাবে একটা সময় গিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের আজকের সংলাপে যুক্ত হওয়ার জন্য। বিদায় নিচ্ছে আজকের সংলাপ থেকে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাসায় সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।